মন কেমনের বৃষ্টি দেখুনিতে পুষ্পিতা প্রেমা পর্ব সংখ্যা 6। বাড়ির ছোট্ট পুচকু মেয়েটা সারাক্ষণ মাতিয়ে রাখে পুরো বাড়ি। যদিও তার কথাগুলো স্পষ্ট নয়, গুটি গুটি পায়ে সে বিচরণ করে পুরো বাড়িটা। মা, বাবা, দাদা, দাদু, চাচু, ফিপি সবার চোখের মনে। আলুথালু হয়ে হাঁটার সময় হোঁচট খেয়ে একবার পড়ে যায়, আবার উঠে বসে। কেউ দৌড়ে না এলে অনেকক্ষণ চুপটি মেরে বসে থাকে। যখন দেখলো কেউ একদমই এগিয়ে আসছে, তখনই সজোরে কান্না করে দেয়। নানা রকম খেলনাপাতি, পুতুল, গাড়ি, ঘোড়ার মাঝখানে বসে সে খেলা করে। রিক তার মেয়েকে সবকিছুর মাঝখান থেকে উঠিয়ে কোলে নিয়ে আদর করে। অফিসে যাওয়ার আগে মেয়ের সাথে তার সময় কাটানো লাগে। মেয়েও কম নয়, বাবার গলা জড়িয়ে ধরে থাকে, বাবাকে আদর করে। তখন মোনা ডাকলে সে একদম আসে না। যখন কেউ পারে না রিকেল কোল থেকে একদম নামিয়ে নিতে। এই কঠিন কাজটি চট করে সহজভাবে করে ফেলে ঈশা। হাত বাড়িয়ে ডাকার সাথে সাথে পরি কোলে ঝাঁপ দেয় ঈশার। সে ছোট্ট মেয়েটি একটু বেশি বোধহয় ভালোবাসে ঈশাকে। যতক্ষণ কোলে থাকবে ততক্ষণ ঈশার গালের সাথে গাল লাগিয়ে রাখবে, সারা মুখে লালা লাগিয়ে দেবে। ঈশার ছোট ছোট ঠোঁটগুলোর স্পর্শ পেয়ে হেসে কুটি কুটি হয়। এই ছোট্ট মেয়েটি দিন শেষে মন ভালো করার একমাত্র কারণ। দিন শেষে এই মেয়েটির আদুরের মুখটা দেখে ঈশার সব কষ্ট মুছে যায়। রিপ এসেই কোল থেকে নিয়ে নিল পরীকে। ঈশা অবাক হলো। রিপকে জিজ্ঞেস করলো, তুমি ওকে নিয়ে গেলে কেন রিপুদা? রিপ উত্তর করলো না। সে এই মেয়েটির প্রশ্নের উত্তর দিতে জরুরি বলে মনে করছে না। ঈশা রিপের পিছু পিছু বাড়ি থেকে বের হয়, বলে, তুমি কি আমার উপর রাগ করে আছো রিপুদা? রিপ পরীকে নিয়ে ব্যস্ত থাকে, শোনেও যেন শোনে না। ঈশা এবার সামনে গিয়ে দাঁড়ায়, কোমরে হাত দিয়ে ফুঁসে উঠে বলে, রিপুদা তুমি কিছু বলবে? রিপ পরীর সাথে কথা বলে। পরী খিলখিল করে হাসে। ঈশাকে দেখে তার হাসির আওয়াজ আরো বেড়ে যায়। ঈশার রাগ হয়। সে রেগে মেগে বলে, রিপুদা আমি তাহলে চলে যাচ্ছি। রিপ তাইছাড়া ভাবে বলে, যা। ঈশা চলে যেতে গিয়েও আবারও থেমে যায়, কাঁদো কাঁদো কণ্ঠে বলে, চলে যেতে বলছো? তুমি কেন রেগে আছো বলো তো? আমি কি কোনো দোষ করেছি? রিপের মেজাজ এবার বিগড়ে গেল। বলল, যে তার কোনো কিছুই আমার সাথে শেয়ার করে না তার সাথে আমার কোনো কিছুই কথা নেই। এখন যা তো, ভালো লাগছে না। ঈশার মুখ কালো হয়ে যায়, বলে, কি শেয়ার করিনি আমি? রিপের মেজাজটা চটে যায়, বলে, আমি সেই রাস্তা দিয়ে না গেলে তো তোকে পড়ে থাকা অবস্থায় দেখতেই পেতাম না। কি হয়েছিল তোর সাথে? ঈশা মাথা নিচু করে রাখে। পরী চেঁচিয়ে কেঁদে ওঠে। ঈশা পরীর মুখের দিকে তাকিয়ে বলে, কিছু হয়নি, এই জোরের ঘুরে একটু মাথা ঘুরে গিয়েছিল তাই। রিপ শক্ত দৃষ্টিতে ঈশার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর পরীকে শান্ত করতে করতে চলে যায়। ঈশা ঠায় দাঁড়িয়ে থাকে, মিথ্যে বলতে বলতে। আর কত মিথ্যের ছুরি সাজাবে সে? তার খুব আপন মানুষ রিপুদাকেও তাকে মিথ্যে শোনাতে হলো। এভাবে আর কতদিন চলবে? কবে সে একটু মুক্তি পাবে? মেয়েটির ফোন ধরতে দেরি হলো। সে হয়তো ঘুমিয়ে পড়েছে, কিন্তু ছেলেটি তা বুঝতে চাইল না। এই অবেলায় কেন ঘুমাতে হবে? যখন ঘুমাবে তো ঘুমাক। তার উপর অভিযোগ আনবে কেন? কেঁদে কেটে বুক ভাসাবে কেন? সে কি সারাদিন বসে থাকে? ইন্ডিয়া থেকে ফেরার পর সে ফ্যামিলির সাথে একদিনও ভালো করে সময় কাটাতে পারেনি। ডিউটির কারণে প্রচুর ব্যস্ত সময় কাটছে। মেয়েটি যখন ফোন ধরলো না, ছেলেটি বিরক্ত হলো। সোজাসুজি ফোন দিল মেয়েটির বাবা অফাজ আহমেদকে। অফাজ আহমেদ টিভির নিউজ দেখছিলেন। রিমোট হাতে নিয়ে চ্যানেল পাল্টিয়ে আয়েশ করে বসলেন। হঠাৎ ফোন কলের আওয়াজে পাঞ্জাবের পকেটে থাকা ফোনটা বের করে আদি নামটি দেখেই অবাক হয়েও দেখালেন না। ফোন কানে নিয়ে মজা করে বললেন, জামাই বাবাজি, প্রেমিকা ছেড়ে প্রেমিকার বাবার সাথে প্রেম করা শখ জেগেছে? বিক্ষিপ্ত মেজাজের আদি হঠাৎ এমন মস্করা শুনে হেসে ফেলল। কানের নিচে ফোন চাপা দিয়ে হাতের ঘড়ি খুলতে খুলতে বলল, ইয়ে মানে আঙ্কেল, ওকে ফোনে পাচ্ছি না। ব্যস্ততার কারণে আজ আমার ফোন দেওয়া হয়ে ওঠেনি। যখন দিতে গেলাম আপনার মেয়ে ফোনটাই তুলছে না, যদি একটু গিয়ে বলেন তো। আফাজ আহমেদ আদির কথাই হেসে বললেন, মেয়েটি ডাক্তারকে বড্ড জ্বালাচ্ছে তাই না? আদি আবারও নিঃশব্দে হাসলো। আফাজ আহমেদের কথাই সম্মতি জানালো, একদম ঠিক বলেছেন আঙ্কেল। আফাজ আহমেদ আইমিকে ডেকে দিল। হেসে বলল, আপনার হবু বর তার বউকে না পেয়ে টেনশনে পড়ে গিয়েছে। শেষমেশ শ্বশুর মশাইকে কল দিয়েছে। ঘুম ঘুম জড়ানো কণ্ঠে আইমি বাবাকে জানালো, আমি দিচ্ছি ফোন, তুমি তোমার ফোন রেখে দাও। আফাজ আহমেদ চলে গেল। ব্যালকনির পাশে এসে দাঁড়ালো আইমি। ওপাশের ছেলেটি কল ধরার সাথে সাথে বলল, এত আর্লি ঘুম থেকে কেন ইমি? আইমির সোজা জবাব, রাত জেগে প্রেম করবো বলে তাড়াতাড়ি ঘুমিয়ে নিচ্ছিলাম। টায়ার্ড থাকলে কি আর প্রেমালাপ জমবে? আদির এতক্ষণ চেপে রাখা রাগ আর দেখানো হলো না। বলল, আচ্ছা আপনি তো ঘুমিয়ে নিয়েছেন, এবার আমার ঘুমানোর ব্যাপারটা? আমার ঘুমানো লাগবে না? আইমির খারাপ লাগলো। বলল, তুমি টায়ার্ড ফিল করলে রেখে দিই, পরে কথা বলে নেব আমরা। আদি নানা করে উঠল। বলল, আজ সারা রাত গল্প করব, ফ্রেশ হতে হতেও গল্প করব, খেতে খেতেও গল্প করব, আর ঘুমাতে ঘুমাতেও গল্পই করব।
আইমি হেসে উঠল, বলল, ডক্টর আদি চৌধুরী আজকাল একটু বেশি কথা বলছে মনে হচ্ছে। আদি হেসে বিছানায় আধশোয়া হয়ে বলল, প্রেমিকার জন্য কথা তো বলতেই হবে। এবার বলুন মিসেস আদি চৌধুরী, গল্প কি আজ জমবে নাকি আপনি নিজেই টায়ার্ড? আইমি অবাক হলো, পরক্ষণে হেসে ফেললো, বলল, ডিরেক্ট মিসেস, বাহ, গুড ইমপ্রুভ মিস্টার আদি। এবার বলুন গল্পের শুরুটা ঠিক কোথা থেকে হবে? গল্পের বিষয়বস্তু ঠিক কি? গল্পের হিরো কে, হিরোইনই বা কে, আর গল্পের নামটা কি হবে? আদি এবার ঠোঁট চেপে হাসলো, দাঁড়িয়ে পড়লো, হেঁটে বারান্দায় চলে আসলো। এদিক ওদিক হেঁটে অনেকক্ষণ পর একটি লোহার চেয়ার টেনে এনে বসলো। বলল, গল্পটির নাম আদির স্মৃতিলোপের পরের কাহিনী। গল্পটিতে হিরোইন নেই, শুধু হিরো আছে, তাও আদি নিজেই। ভিলেন আছে, তবে তা হচ্ছে 4.5 বছর আগের একটি রাতের সেই ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট। এবার গল্পটি শুরু করা যাক এমি। আজ কোনো অজুহাত শুনতে চাই না এমি, রিকোয়েস্ট প্লিজ। আইমি ভড়কে গেল। আজিজ আঙ্কেলের বলা কথাগুলো কানে ভেসে আসলো। আজিজ আঙ্কেলকে দেওয়া কথার গাফিলতি সে কি করে করবে, যেখানে ক্ষতিটা তারও? এসব বললে তো কোনো লাভ নেই, আদির তো কোনো কিছুই মনে পড়বে না। শুধু শুধু আদির টেনশন বাড়িয়েও কি লাভ? আইমি কথা ঘুরালো, বলল, তুমি একজন ডক্টর আদি, আমি চাই তোমার রোগ তুমি নিজেই খুঁজে বের করো। গল্পটির শুরু শেষ আমি কিচ্ছু জানি না, খুব কম জানি আমি, তোমাকে কি বলবো? আদির মন খারাপ হয়ে গেল, বলল, তুমি আমায় বলতে চাইছো না আইমি? তুমি ছাড়া কে বলবে আমায়? আইমি আশ্বস্ত করে বলল, আচ্ছা ঠিক আছে, মন খারাপ করো না, যতটুকু জানি ততটুকুই বলি তাহলে। আদি খুশি হলো, বলল, থ্যাঙ্কস ইমি। আইমি হেসে বলল, গল্পটা শুরু তোমার অ্যাক্সিডেন্ট দিয়ে। তারপর? তারপর আদি জানতে চাইলো, মাঝখানে তোমার স্মৃতি ছিল না, কাউকেই চিনলে না তুমি, আন্টি আঙ্কেলকেও না, আমাকেও না, পাগলের মতো মিসবিহেভ করতে, জিনিস ভাঙচুর করতে। তোমাকে মানসিক হাসপাতালে রাখেনি আঙ্কেল, আদরের ছেলে তাই বাসাতেই রেখেছিল। ডক্টর এসে দেখে যেত, শেষমেশ যখন তুমি খানিকটা সুস্থ হলে তখন তোমাকে ডক্টর মেহতাবের কাছে নিয়ে গেলেন। তার 6 মাসের পর থেকে তুমি ধীরে ধীরে স্বাভাবিক হলে, নতুন করে সবাইকে চিনলে, আমাকেও চিনলে। তারপর তোমাকে সবকিছু মনে করিয়ে দেওয়ার দায়িত্ব আমিই নিলাম। যখন তুমি পুরোপুরি সুস্থ হলে আমার আর কিছু মনে করিয়ে দেওয়া লাগলো না। গল্পটা এখানেই সমাপ্তি বলা যায়। আদি পুরোটা সময় অবাক হয়ে শুনলো আইমির কথা, বলল, ডক্টর মেহতাবের কথা তুমি বলেছিলে তাই না ইমি? আইমি চুপ থাকে, বলে, তোমার বিপদের সময় আমি তোমার পাশে থেকেছি, এটুকুই, আর কিছু না। আমি তো সবসময় তোমার পাশে থাকতে চেয়েছি আদি, চাইও। আদি আওয়াজ করে নিঃশ্বাস ফেললো, কপালের এক পাশে আঙুল বুলিয়ে বলল, আমিও। ইমি, তুমি জানো আমি সত্যিই লাকি যে তোমার মতো একজনকে পেয়েছি, যে আমার খারাপ সময়েও আমার পাশে ছিল। এগেন থ্যাঙ্কস ইমি। আইমির একটু খারাপ লাগলো, বলল, থ্যাঙ্কস কেন আদি? আমাদের সম্পর্ককে আদেও থ্যাঙ্কস দেওয়া নেওয়ার? আদি তার ভুল বুঝতে পারলো, সাথে সাথে বলল, সরি ইমি, আর বলবো না। আইমি এবার গলার স্বর খানিকটা উঁচু করে বলল, আবারও সরি? আদি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়, সামান্য মজার সুরে বলে, বললে কি খুশি হবে না? তা কি বললে খুশি হবে? আইমি এমন প্রশ্ন শুনে হকচকিয়ে যায়। পর মুহূর্তে কিঞ্চিত দুষ্টুমির সুরে বলে, আদির কাছ থেকে ইমি আর কি শুনতে চাইবে? আদি কপালের এক পাশে আবারও আঙুল বোলাই, হেসে বলে, ইমি সামনাসামনি বলি? আইমি হাসে, বলে, এই আদি, তুমি কি লজ্জা পাচ্ছ? আদি নিঃশব্দে হেসে মাথা চুলকায়, এদিক ওদিক হাঁটতে হাঁটতে বলে, লজ্জা? আদি চৌধুরী, ইম্পসিবল। আইমি বলে, ফোনে বলতে এত লজ্জা, আবার সামনাসামনি? সামনাসামনি নয়, তোমার কানে কানে বলবো, তোমার চোখের দিকে তাকিয়ে বলতে পারি না ইমি। আইমি ধমক দিয়ে বলল, চোখের দিকে তাকিয়েই বলতে হবে, নাহলে একসেপ্ট হবে না ডক্টর আদি চৌধুরী। আদি কথা বলতে বলতে রুমে ঢুকে পড়ে, বলে, একসেপ্ট হলো কি ক্যান্সেল হওয়ার সম্ভাবনা আছে? আইমি রেগে যায়, ফুঁসে উঠে বলে, আদি এভাবে বললে কিন্তু মেরে ফেলবো তোমায়। আদি মজার সুরে বলে, তোমাকেও মরতে হবে তাহলে, কারণ যেখানে আদি নেই সেখানে ইমিও থাকবে না। আইমিও আদির তালে সুর মিলিয়ে বলে, আদি যেখানে আইমি সেখানে, হোক জীবনে নয়তো মরণে। আদি হাসে আবারও নিঃশব্দে, কোনো এক টোগার অনুভূতিদের আহ্বানে চুপ হয়ে থাকে দুজন। ফোন রাখার আগেই ওপাশ থেকে ডেকে ওঠে আইমি, আদি। ফোনের ওপাশ থেকে উচ্চারণ আসে, বলো। আইমি এক নিঃশ্বাসে বলে, জি আমো। আদি এবার আওয়াজ করে হাসে, আইমির সাথে তাল মিলিয়ে হেসে আওড়ায়, আমো। আইমি সাথে সাথে ফোন রেখে দেয়, ব্যঙ্গ করে বলে, এদিকে বলল ফোনে বলবে না, আবার বলেও দিল, দুমুখ অসভ্য কোথাকার। মাঝরাতে কারো কান্নার আওয়াজ ভেসে আসলো, ঈশার ঘুম ছুটে গেল। সে ধরফর করে উঠে বসলো, কাঁপা কাঁপা হাতে জগ থেকে ঢেলে পানি খেলো। কে কান্না করছে ভাবতেই কানে এসে আবার বাজলো সেই কান্নার শব্দ। সে নিশ্চিত হয়ে গেল কান্নার শব্দটি পরীর। এত রাতে সে কাঁদছে কেন? দরজা খুলে বের হয় রুম থেকে, বারান্দায় কিছুক্ষণ হাঁটাহাঁটি করে। ধীরে ধীরে তার মাথা যন্ত্রণা শুরু হয়।
সে মাথার এক পাশে ওড়না দিয়ে চেপে ধরে তারপরও হাঁটতে থাকে। মাথার ব্যথায় এক পাশ ছেড়ে অন্য পাশে চলে যায়। এবার সে আবারও ওড়না দিয়ে সেই পাশ চেপে ধরে। হাতের মুঠো বারবার খোলে আর বন্ধ করে। আচমকা সে খেয়াল করলো কান্নার আওয়াজটির কারণেই তার মাথা ব্যথা আরো বেড়ে যাচ্ছে। অসহ্য, এই মেয়েটি এভাবে কাঁদছে কেন? তার মা বাবা কোথায়? রিক বের হয়ে এলেও মেয়েকে কোলে নিয়ে শান্ত হতে বলতে বলতে এদিক ওদিক হাঁটাহাঁটি করে। ঈশাকে দেখতেই সামান্য বিস্মিত হয় সে। বলে, এখনো ঘুম আসনি? ঈশা আমতা আমতা করে বলে, মাথা ব্যথা করছে, ঘুম আসছিল না, তাই হাঁটাহাঁটি করছিলাম। রিক তার কথা পুরোপুরি শুনল কিনা কে জানে। পরি সামান্য শান্ত হতেই আবারও ঘরে ঢুকে পড়ল। ফিডার হাতে তার মা পেছন পেছন ঘোরাঘুরি করছে। মেয়েকে নিয়ে মা বাবা বড্ড চিন্তিত। পরি তো সারাদিন খুব শান্ত ছিল, খেলাধুলাও করেছে। হঠাৎ কি হলো তার? একটু শান্ত হতেই রিক আর মোনার কলিজায় যেন পানি পড়লো। দুজনেই ফিসফিস আওয়াজ করে মেয়েকে ঘুম পাড়াতে ব্যস্ত। ঢুলু ঢুলু চোখে ঘুম থেকে উঠে আসলো রিক। রিকের দিকে ঢুকে পড়ার আগে আনমনা হয়ে এদিক ওদিক হাঁটতে থাকা ঈশাকে দেখেই তার ভ্রুকুঞ্চন হয়। এগিয়ে এসে বলে, কি হয়েছে রে ইস্যু? পরিমা কাঁদছে কেন? ঈশা হঠাৎ এমন প্রশ্নে চমকায়। বলে, কি জানি, ঘুম থেকে উঠেছে তাই বোধ হয়। রিক অন্য কিছু না বলে চলে যাওয়ার জন্য পা বাড়ানোর আগ মুহূর্তে আবারও পিছু ফিরল। বলল, তুই এখনো ঘুমোসনি? ঈশা তারপরও এদিক ওদিক হাঁটা বন্ধ করলো না। হাঁটতে হাঁটতে বলল, তুমি যাও, ঘুম আসছিল না তাই দাঁড়িয়ে আছি, ঘুমিয়ে পড়ো। রিক দাঁড়ালো না। রিকের ঘরে উঁকি দিয়ে চোখ বন্ধ করে ঘুমন্ত পরীকে দেখে আবার নিজের রুমের দিকে পা বাড়ালো। ঈশা টের পেল তার মাথার ব্যথা ধীরে ধীরে কমছে। সে একটু স্বস্তি পেল। ঘরে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়লো তাড়াতাড়ি। চোখ বুঝতেই ঘুমের দেশে তলিয়ে গেল। ঘুমের দেশে গিয়েও বোধহয় শান্তি নেই। ঘন্টা খানিকের মধ্যে ঘুমের ঘোরে সে দেখতে পেল অগ্নিবর্ণ ধারণ করা দুটো চোখ। ঈশা ঘুমের ঘোরে শব্দ করলো। মনে হচ্ছে ওই চোখ দুটোর রাগ দাগে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। এভাবে যেতে যেতে তার ঘুম কিছুক্ষণ পর আবারও ছুটে যায়। হুড়মুড় করে উঠে বসতেই বুঝতে পারলো তার পুরো শরীর ঘেমে একাকার। যদিও মাথার উপর পাখা ঘুরছে অবিরত। যে নিজের চুলের মুঠো শক্ত করে ধরে বসে রইল। টের পেল দুই নয়ন ভিজে উঠেছে তার, সাথে দুই গালও। সে দেখল বিছানার এক পাশে পড়ে আছে একটি টেডি বিয়ার আর একটি সাদা পাঞ্জাবি। এই দুই জিনিস এখন তার জীবনে সবচাইতে বড় আতঙ্ক। সে না পারছে এদের ছেড়ে বাঁচতে, আর না পারছে এদের নিয়ে বাঁচতে। কবে সে একটু শান্তিতে নিঃশ্বাস নিতে পারবে? ঈশা শান্ত হয়ে বসে রইল কিছুক্ষণ। আচমকা সে হাওয়ায় প্রশ্ন ছড়ে, আপনি এসেছেন ডক্টর? আপনি সুস্থ হয়ে গিয়েছেন? একদম পুরোপুরি সুস্থ? মিষ্টিকে কি একটাবার ভুলেও মনে পড়ে না? খানিকক্ষণ পর তার মাথা চাড়া দিয়ে ওঠে। একে একে মনে পড়ে যায় ওই পাষাণ্ড মানুষটার দেওয়া কথাগুলো। সে কেন ভুলে যাচ্ছে বারবার ওই অবাঞ্ছিত শর্তের কথা? মাথা ছেড়ে দিয়ে সে চোখ দুটো চেপে জমানো জল ছেড়ে দেয়। ফুঁপিয়ে ওঠে বলে, আমি ডাকলেও আপনি আসবেন না ডক্টর। আমি পাগল, তাই এত কিছুর পরেও আপনাকে চেয়ে বসি, কিন্তু আপনি আসবেন না। কষ্ট হলেও আসবেন না, ফিরে তাকাবেন না। আপনি ফিরে তাকানো মানে আমার জীবনের সবচাইতে বড় সর্বনাশ হওয়া। আমি এটুকু আঁকড়ে ধরে বাঁচতে চাই। আপনি ফিরে তাকালে আমি আমার শেষ সম্বলটুকুও হারিয়ে ফেলবো। তাই আমার কাছে একদম ফিরবেন না, আমার কাছে আসবেন না, কখনো আসবেন না ডক্টর। আমি হাজারবার ডাকলেও আসবেন না। কানে নিচে ফোন, কাঁধ আর কান দিয়ে এক পাশ চেপে ধরেছে আদি। ইন্ডিয়া থেকে ফেরার পর তার ব্যাগপত্র কিছুই গোছানো হয়নি। একে একে সব কাপড় চোপড় বের করে সে ড্রবে রাখছে। বেশ অনেকক্ষণ পর সে কথা বলা শেষ করে ফোনটা নামিয়ে রাখলো। তারপরই অন্য ফোন কল এলো। কানে দেওয়ার সাথে সাথে ওপাশের মেয়েটি বলল, আদি, কাল বৃষ্টি হলে খুব ভালো হয়। দুজন একসাথে অনেকগুলো দিন বৃষ্টি বিলাস করিনি, এবার বৃষ্টি বিলাস করব, ভালো হবে না? আদি নিশ্চুপ হাসলো, বলল, দারুণ আইডিয়া ইমি, তোমার এত বুদ্ধি দেয় কে? ওপাশের মেয়েটি হাসলো, বলল, বুদ্ধি দেওয়া লাগে না মিস্টার, আপনা আপনি মাথায় চলে আসে, অটোমেটিক। আচ্ছা রাখি, এটাই জানানোর ছিল। তোমার ঘুমে ডিস্টার্ব করলাম, গুড নাইট। আদি ফোন রেখে দিল। ব্যস্ত হয়ে কাপড় চোপড় বের করলো। কয়েকটা সাদা পাঞ্জাবি বেরোলো ছোট্ট ব্যাগটা থেকে। পাঞ্জাবিগুলো অনেক পুরনো হবে বোঝাই যাচ্ছে, কিন্তু সাদা ধপধপে এমন পাঞ্জাবি এই ব্যাগটাতে কি করে এলো? ব্যাগটা কার? এসব পাঞ্জাবি বা কার? সবগুলো পাঞ্জাবি হাতে নিয়ে সে দৌড়ে যায় মা বাবার রুমে। দরজা ঠোকা দিয়ে বলে, গল্প হচ্ছে মিস আর মিসেস চৌধুরী? আলিয়া আর আজিজ চৌধুরী কথা বলতে বলতে থেমে গেলেন। ছেলের মুখে এমন সম্বোধন দেখে উচ্চ স্বরে হেসে ফেললেন। বললেন, আদি, কাম কাম বেটা, এনি প্রবলেম? আদি বিছানায় পাঞ্জাবিগুলো ছুঁড়ে মেরে আয়েস করে বিছানায় বসে এবং বলে, এসব পাঞ্জাবি কার মা? আমার ব্যাগে কি করে এলো? আজিজ চৌধুরী অবাক হয়ে বললেন, কোন ব্যাগ? ওই যে মাঝারি সাইজের কালো ব্যাগটা। ব্যাগটার উপর ধুলোবালি পড়েছে, তাই ভাবলাম কাপড় চোপড় সব বের করে ফেলি, গিয়ে দেখলাম এসব।
আজি চৌধুরী হাসলেন, বললেন, তুমি যখন অসুস্থ ছিলে তখন এসব পড়তে বেশি ভালোবাসতে। সাদা পাঞ্জাবি মোট 10-12টা ছিল তোমার। এগুলো এখন আমাকে দিয়ে দাও, আমি অন্য কোথাও ফেলে দেবো, আর নয়তো কাউকে। আজিজ চৌধুরীর কথার মাঝে আদি হেসে উঠল। পাঞ্জাবিগুলো হাতে নিয়ে দেখতে দেখতে বলল, আমি পড়তাম এসব? বিশ্বাস হচ্ছে না ঠিক। আচ্ছা, আমাকে তখন ওয়ার্ড লাগতো না? আইমি দেখে হাসতো না? আলিয়া হেসে বলে, হাসবে কেন? ওয়ার্ড লাগতো না, বরঞ্চ সুন্দর লাগতো। আদি দুষ্টুমি সুরে বলে, আচ্ছা থাকুক আমার কাছে স্মৃতি হিসেবে, বিরল ঘটনা হয়ে থাকবে আমার লাইফে এই স্মৃতির লোক। গুড নাইট মা। গুড নাইট বাবা। আলিয়া আর আজিজ হেসে ছেলেকেও গুড নাইট জানায়। আদি রুমে চলে আসে, পাঞ্জাবিগুলো এক জায়গায় রেখে দেয়। ফ্রেশ হয়ে এসে ব্যাগটা অন্য জায়গায় রাখতে গিয়ে খেয়াল হয় ভেতরে আরেকটা কিছু ভারী আছে। হাত দিয়ে টেনে বের করতেই তার চোখের সামনে পড়ে একটা লাল টকটকে বেনারসি। একটা ছেলের ব্যাগে এমন শাড়ি কেন থাকবে? ছুটতে চাইলো, কিন্তু তারা ঘুমিয়ে পড়েছে ভেবে আর এগোলো না। আইমিকে কয়েকবার ফোন দিল, সেও বোধহয় ঘুমিয়ে পড়েছে, তাই সেও আর কল তুলল না। আদির কপালে চিন্তার ভাঁজ পড়ল। শাড়িটা থেকে অদ্ভুতভাবে ভেসে আসছে একটি মিষ্টি ঘ্রাণ, যা নাসারন্ধ্র ভেদ করে একেবারে কলিজায় গিয়ে পোঁচ মারল। তার বুকের বাঁ পাশে চিনচিন ব্যথা লাগলো, অসহ্য রকম একটা ব্যথা। নিমেষেই আবারও চলে গেল। এমন অদ্ভুত ব্যাপার স্যাপার ঘটছে চিন্তায়, এমনটা হওয়ার কথা। সে অন্য কোনো কিছু ভাবতে পারল না। মাথায় এলো শুধু ঘুমাতে হবে এখন, না হলে মাথা ব্যথা বাড়বে। রাত তো আর কম হয়নি। বিছানায় ধপ করে শুয়ে পড়ার পর ডিম লাইটের আলোয় সে দেখতে পেল ঝলমল করা শাড়িটিকে। নাকে এলো সেই ঘ্রাণ, তার চোখ মুখ কুঁচকে এলো। উফ, শাড়িটা রেখে দেওয়া হয়নি, সকাল হলেই জেনে নিতে হবে। এটা কি আমি ইমির জন্য কিনেছি? নানা রকম প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সে ঘুমিয়ে পড়ল। আজ সে অন্যরকম ভাবে ঘুমালো। এদিক ওদিক নড়াচড়া করা দারুণ শাড়িটা তার বুকের নিচে চাপা পড়ল। গভীর রাতে আচমকা সেই শাড়িটা সে মেঝেতে ছুঁড়ে বলল, উল্টে পাল্টা আওড়ালো, আই হেট ইউ ইমি, রিয়েলি হেট ইউ। ধরফর করে উঠতে নিজেকে এভাবে এলোমেলো ভাবে ঘুমাতে দেখে নিজেরই রাগ হলো। এত অগোছালো তো সে ছিল না। বিছানা থেকে শাড়ি পরা পুতুলটিকে দূরে ছুঁড়ে ফেললো, শাড়িটিকেও দূরে ছুঁড়ে ফেললো। শাড়িটি গিয়ে পুতুলটির গায়ে পড়লো। ছেলেটি দেখলো কি দেখলো না কে জানে, পুতুলটির গায়ে শাড়িটিকে অদ্ভুত ভাবে মানালো। আকাশে ঘন কালো মেঘ, থেকে থেকে মেঘ ডাকছে গুড়ুম গুড়ুম। বিদ্যুৎও চমকাচ্ছে মাঝে মাঝে। ঘোর অন্ধকার, চারপাশটা ভয়ঙ্কর দেখাচ্ছে। এই বৃষ্টি বাদলের দিনেও নিস্তার নেই বখাটেদের। মেয়েটি যখনই ছাতায় মাথায় হেঁটে বাসার দিকে এগোচ্ছিল, পড়লো দুজন বখাটের পাল্লায়। মাথার কাপড় আরো টেনে নিল, জামার হাতাও টেনে নামাতে লাগলো। বুকের ভেতর যেন ধরফরানি শুরু হলো। বাতাসের ঝাপটায় ছাতাটাও উড়িয়ে নিয়ে যাওয়ার অবস্থা। সে কাঁপছে ঠকঠক করে। আর কিছু দূরে এগোলেই খান বাড়ি। মেয়েটির খেয়াল হলো ব্যাগে তার ফোন বাজছে। মনে হয় রিপুদা, তাই সে কল ধরতে পারল না। বখাটেগুলোর কেমন চাহনি নিয়ে এগিয়ে আসছে তার দিকে। তাদের হাত থেকে পালানোর জন্য সে আবার উল্টো দিকে দৌড়ানো শুরু করলো। কোথায় যাবে সে নিজেও জানে না। তার আগে নিজেকে এই নরপশুগুলোর হাত থেকে বাঁচাতে হবে। সে পিছু ফিরে একবার দেখলো, আরেকটুর জন্য বখাটেগুলো তাকে ছুঁতে পারেনি। সর্বশক্তি দিয়ে দৌড়ালো সে, কিন্তু অমন বলিষ্ঠ দুজন পুরুষের সাথে কি করে পারবে? শেষমেশ ধরা দিতেই হলো। তার দু চোখ ফেটে জল বেরোলো, তবে চিৎকারও করতে পারলো না, চিৎকার করে কাঁদতেও পারলো না। তার মুখ লেগে গেল কিছু একটার সাথে। সে পুরোপুরি যেন বন্দী হয়ে গেল। তার হাত পা অনড় হয়ে গেল। সে তার পুরো শরীরের ভার ছেড়ে দিল লোকটির গায়ে, ঢলে পড়লো লোকটির ওপর। পকেটে থাকা ফোনটা বেজে উঠল। ছেলেটি দেখলো মেসেজ এসেছে। সে পড়লো, তাতে লেখা আছে, বৃষ্টি আমাদের খুব ভালোবাসে। দেখো, এই মন কেমনের বৃষ্টি নেমে এলো আমাদের দুজনের জন্য। আমাদের বৃষ্টি বিলাসটাই হবে মন কেমন করা, তাই না আদি? ছেলেটি মুচকি হেসে ড্রাইভিং এ মনোযোগ দিল। মেয়েটিকে সারপ্রাইজ দেওয়ার জন্য আর রিপ্লাই করলো না, কিন্তু ঘটলো অঘটন। গাড়ির দিকে পিছু তাকিয়ে তাকিয়ে দৌড়ে আসছে একটি মেয়ে। সে চট করে গাড়ি থামিয়ে রাখলো। মেয়েটা কি মেন্টালি সিক? অসহ্য, এভাবে দৌড়ায় কেউ? গাড়ি থেকে নেমে মেয়েটিকে থামাতে চেষ্টা করলো সে। পুরোপুরি বিপরীত কিছু ঘটলো। সে না পারলো মেয়েটাকে বকতে, আর না পারলো নিজেও দৌড়তে। তার মুখ দিয়ে বেরোলো না কোনো কথা। বুকের এত কাছাকাছি কারো মুখের স্পর্শে সে পুরোপুরি নীরব হয়ে গেল। এই ঠান্ডা বৃষ্টি জলের মাঝে তার বুকের কাছে গরম নিঃশ্বাস অনুভূত হলো। কেটে গেল এভাবে বেশ কয়েক মিনিট। সে কিভাবে সমাধান করবে বুঝে উঠতে পারল না। মেয়েটিকে হাত দিয়ে ছুঁবে কিনা সেটাও বুঝে উঠতে পারল না। মেয়েটি এমন ভাবে ধরে রয়েছে যেন তার খুব পরিচিত। শান্তির জায়গায় সে মাথা রেখেছে। মেয়েটি বিড়বিড় করে কি যেন বলল। আরো শক্ত করে চেপে ধরায় ছেলেটি দুপা পিছিয়ে গেল, গাড়ির সাথে লেগে যায়। তার হুঁশ ফিরল মেয়েটির ফুপিয়ে কান্নার আওয়াজে। ফুপিয়ে ফুপিয়ে কান্নার তালে সে ঠকঠক করে কাঁপছেও। ছেলেটি এখন কি বলবে বুঝে উঠতে পারল না। শুধু আওড়ালো, ছাড়ুন প্লিজ, আমার অস্বস্তি হচ্ছে।
মেয়েটির কর্ণকুহরে গিয়ে আঘাত করলো শব্দগুলো, আঘাত করলো সেই কথাগুলো, আঘাত করলো কথার ছন্দগুলো, আঘাত করলো সেই কণ্ঠ, সেই চেনা পরিচিত নিঃশ্বাসের আওয়াজ, চেনা পরিচিত স্পর্শ। সে ভয়ে কেঁপে ওঠে, মুখ তুলে তাকাতেও ভয় পায়। ছেলেটির বুকে হাত রাখতেই সে যেন একটা ঝটকা খেলো। এ কি করে হয়? এতটা কাছে সে, এতটা কাছে। যখন সে মুখ তুলে তাকায়, ধীরে ধীরে দেখতে পায় তার মুখের উপর জল পড়ছে ছেলেটির মুখ থেকে ছুঁয়ে। কি অপূর্ব সুন্দর সেই দৃশ্য। আর মুহূর্ত এখানে কি সবকিছু স্তব্ধ হয়ে যেতে পারে না? এক আকাশ মুগ্ধতা নিয়ে মেয়েটি তাকিয়ে আছে ছেলেটির দিকে। সে যে রাতের তার ছেলেটির হাতের বাঁধনে কখন আটকা পড়েছে বুঝতেই পারল না। বহুদিন পর তার ঠোঁটের কোনায় একটু হাসির দেখা মিলল। বহুদিন পর তার এত কাছাকাছি থাকা ছেলেটা একসময় তার স্বামী ছিল, তার রোগী। যদিও সে ডক্টর নয়, ছেলেটি নিজেই ডক্টর। ছেলেটার মৃদু মৃদু প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের সাথে সে পরিচিত, খুব করে পরিচিত। ছেলেটার স্পর্শ তাকে নতুন করে শিহরণ জাগিয়ে দিচ্ছে। ছেলেটার তাকানো চাহনিগুলোর মাঝে খুব পরিবর্তন এসেছে, পরিবর্তন এসেছে তার স্পর্শগুলোতেও। আগে তার স্পর্শে মেশানো থাকতো নির্ভরশীলতা, হয়তো ভালোবাসাও, কিন্তু এখন তার স্পর্শগুলো একদম অপরিচিত। সে স্পর্শ করেছে খুব অপরিচিত একজনকে। চেনা জানার গণ্ডিটা যদিও খুবই সীমিত, সেহেতু অচেনাই বলা যায়। ছেলেটির মুখ, কপাল, ঠোঁট, গাল, তাকানোর ভঙ্গি একদম আগের মতো। শুধু আজ মেয়েটি তার কাছে অচেনা, অপরিচিত একজন। ছেলেটি কপালে ভাঁজ ফেলে মেয়েটির দিকে তাকিয়ে রইল নির্নিমেষ। ছেলেটি আগে মেয়েটিকে মিষ্টি করে ডাকতো, মিষ্টি, কিন্তু এ মুহূর্তে সে ডাক শোনার কোনো সম্ভাবনা না থাকলেও তার খুব করে ইচ্ছে হলো একটিবার, শুধু একটিবার ওই মিষ্টি ডাকটি শুনতে। কিন্তু তার ভাবনার সুতো ছিঁড়ে দিয়ে ছেলেটি তাকে বাঁধন থেকে মুক্ত করে দিল। বলল, বৃষ্টির দিনে রাস্তায় এভাবে দৌড়াচ্ছিলেন কেন? আজকে যদি গাড়ির নিচে চাপা পড়তেন, দোষটা তো আমার হতো। অসহ্য। ছেলেটার কণ্ঠে ঝরে পড়লো বিরক্তি। মেয়েটার যদিও খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো ছেলেটার কণ্ঠে বিরক্তি দেখে। খুব ভালো লাগলো ছেলেটির এত বিস্তর পরিবর্তন দেখে। খুবই ভালো লাগলো ছেলেটার এমন পরিবর্তন দেখে। সে তো এটাই চেয়েছিল। ছেলেটির মেয়েটির মুখ থেকে কোনো কথা বেরোতে না দেখে দ্বিগুণ বিরক্ত লাগলো। এই মেয়েটা এতদিন পর কোথা থেকে উড়ে আসলো? তার সাথে সবসময় এমন মন কেমন করা বৃষ্টির সময় কেন দেখা হয়? কেন? মেয়েটির গাল বেয়ে গড়িয়ে পড়া জল বৃষ্টির জলের সাথে মিশে একাকার হয়ে যায়। ছেলেটি দেখলো না, টেরও পেল না। মেয়েটি ছেড়ে দিল ছেলেটিকে। খুব কষ্ট হলো ছাড়তে, তারপরও ছাড়লো। মেয়েটির ওপর বিরক্ত হয়ে গটগট পায়ে হেঁটে গেল গাড়ির কাছে। মেয়েটিকে একা দাঁড় করিয়ে গাড়ির ড্রাইভিং সিটে বসে পড়ে। মেয়েটির দিকে তাকায় না। গাড়িতে থাকা টিয়া পাখিটি আচমকা ডানা ঝাপটানো শুরু করে, ডেকে ওঠে, মিষ্টি, মিষ্টি। ছেলেটি অবাক হয়। দূরে দাঁড়িয়ে থাকা মেয়েটি হঠাৎ চমকে যায়। ছেলেটির চোখ আপনা আপনি মেয়েটির দিকে চলে যায়। দুজনেই আবারও চোখাচোখি হয়। টিয়া পাখিটি দ্বিগুণ হারে ডানা ঝাপটানো শুরু করে। ছেলেটি ধমক দিয়ে বলে, মিনি, স্টপ, স্টপ। কে মিষ্টি? মেয়েটি চোখ মুছে নিচে পড়ে থাকা ব্যাগটা হাতে নিয়ে উল্টো পথে আবারও দৌড়াতে থাকে। ছেলেটির দিকে আর পিছু ফিরেও তাকায় না। মিনি ডাকও শোনে না, তার ধরা দিলে চলবে না। ছেলেটি অবাক হয়ে বলে, কি আশ্চর্য, আবার দৌড়াচ্ছে? মিনি ডানা ছাপটানো ধীরে ধীরে বন্ধ করে দেয়। মেয়েটি যাওয়ার দিকে তাকিয়ে সামান্য আওয়াজ করে আবারও ডাকে, মিষ্টি। ছেলেটি মিনির ওপর চরম বিরক্ত হয়, বলে, মিনি, তোমাকে এসব কে শিখিয়েছে? তুমি শুধু আমার নাম ডাকবে, আদি, আদি, শুধু আদি ডাকবে, ওকে? মিনি এবার শেষবার ডানা ঝাপটায়, ডাকে, আদি মিষ্টি, মিষ্টি আদি। আদি এবার গাড়ির স্টিয়ারিং এ ঘুষি মারে, গাড়ি স্টার্ট দিয়ে বলে, কে মিষ্টি, কে? মিনি চুপ হয়ে যায় আদির রাগ দেখে। মাথা নিচু করে পায়ের দিকে ঠোকা দিতে থাকে ঠোঁট দিয়ে। মেয়েটি বাসায় পৌঁছাতেই হামলে পড়লো কারো বুকে। ছেলেটি দুপা পিছিয়ে গেল। হঠাৎ এমন অযাচিত আক্রমণে সে হতবাক। বলল, কি হয়েছে ইস্যু, কাঁদছিস কেন? মেয়েটি কিছুক্ষণ কান্না করে তারপর মুখ তুলে বলে, রিপুদা, আমি দেখেছি। ছেলেটি অবাক হয়ে জানতে চায়, কাকে দেখেছিস, কি দেখেছিস? মেয়েটি এবার আর উত্তর দেয় না, শুধু ছেলেটির বুকে মাথা রেখে কাঁদতে থাকে অবিরত। ছেলেটি কিছুই বোঝে না, বুঝতেও চায় না। মেয়েটির স্পর্শে তার অদ্ভুত ভালো লাগা কাজ করছে। সে ভালোবাসে এই ছিঁচকাঁদনে মেয়েটাকে, বড্ড বেশি ভালোবাসে। খুব শীঘ্রই সে তার ভালোবাসার কথা জানিয়ে দেবে মেয়েটাকে, খুব শীঘ্রই। বারান্দায় হেঁটে আসলো ছেলেটি। পরনের ভেজা সাদা শার্টটি এখনো গায়ে আছে, তার পুরো শরীর এখনো ভিজে আছে। আলিয়া এসে তোয়ালে দিয়ে মুছে দিল মাথা, মুখ। ছেলেটি তার পরও নির্বিকার, তার কোনো হেলদোল নেই। শুধু বলল, চেঞ্জ করে নিচ্ছি, তুমি যাও মা। আলিয়া বেগম ছেলের কথার দিকে অন্যরকম দৃষ্টিতে তাকায়, কিন্তু পড়তে পারে না। ছেলেটি বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে থাকে বহুক্ষণ দৃষ্টি স্থাপন করে। এখনো সেই ঝুম বৃষ্টি, বাতাসের সাথে ভেসে আসছে মৃদুমধুর কাঁঠাল চাপার গন্ধ।
মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে সে গন্ধে, কিন্তু এই আনমনা হয়ে দাঁড়িয়ে থাকা ছেলেটির আজ মন ভালো নেই। তার চেঞ্জ করতে কেন জানি ইচ্ছে করছে না, ভালো লাগছে না কিছুই। তার ফোন কল বেজে উঠল, সে ধরল না। প্রায় 5 বার ফোন কল আসায় সে ফোন তুলল। ও পাশের মেয়েটি চিন্তিত গলায় বলল, আদি তুমি ঠিক আছো? আসতে দেরি হচ্ছে কেন? ছেলেটি বারান্দার গ্রিলের সাথে হেলান দিয়ে দাঁড়ালো। পাকা মাকা করে পড়া বৃষ্টির ফোঁটার দিকে তাকিয়ে বলল, আমি ঠিক নেই আইমি। বাই দা বে, আমার কি কোথাও যাওয়ার কথা ছিল? আইমির বাসা থেকে কিছুটা দূরে একটি হাই স্কুল আর কলেজ, তার পাশেই একটি ছোটখাটো পার্ক। স্কুল কলেজের স্টুডেন্টদের বেশিরভাগ দেখা যায় সেই পার্কে। ছুটির দিন হয়, স্টুডেন্ট নেই। তাছাড়া বৃষ্টির কারণে চারপাশ অন্ধকার হয়ে আছে। দ্রুত গতিতে গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে পড়ে আদি। মারাত্মক ভুল হয়ে গেছে। আইমিকে দেওয়া কথা সে কি করে ভুলে গেল? এদিক ওদিক তাকাতেই লম্বা একটি বেঞ্চে বসে থাকতে দেখা গেল আইমিকে। আদির রাগ লাগলো, এমন বৃষ্টির মাঝে কেউ এভাবে বসে থাকে? লম্বা লম্বা পা ফেলে সে এগিয়ে গেল আইমির দিকে। ধপ করে আইমির পাশে গিয়ে বসে পড়ল। আইমি তাকালো না, দাঁড়িয়ে পড়ে হাঁটতে লাগলো। আদি ডাক দিল, আমি এসেছি আর তুমি চলে যাচ্ছ ইমি? আইমি সরাসরি তাকালো আদির দিকে। আদি তার লাল হওয়া চোখ দুটো দেখে ভড়কে গেল। অসহায় হয়ে বলল, কাঁদার কি হলো ইমি? আমার ভুল হয়েছে, বলেছি তো একবার। আইমি কণ্ঠ ধরে এলো, বলল, তুমি কোথায় গিয়েছো আদি? তুমি প্রায় 2 ঘন্টা আগে আমাকে বলেছিলে তুমি মাঝ রাস্তায়, তারপর উধাও। ম্যাক্সিমাম আধ ঘন্টা লাগে এখানে আসতে, আর তোমার 2.5 ঘন্টা কোথায় ছিলে আদি? আদি অবাক হয়, বলে, ইমি ব্যাপারটা এত সিরিয়াস না। আমার কি হয়েছে আমি নিজেই জানি না, এখানে আসার কথা মাথায় ছিল না। যখন বাসায় ফ্রেশ হতে গেলাম তোমার মেসেজ দেখে মনে পড়লো। এগেন সরি ইমি। এত সরি কিন্তু আমি কাউকে বলিনি কোনোদিন। আইমি হিচকে তুলে কাঁদে, বলে, এসেছো কেন? না আসলেই ভালো হতো, আমি আজ রাতটা এখানেই কাটাতে পারতাম। ভালোই হতো। আদি আইমির কথাই হেসে বলে দেয়, বকাটেপনা সহ্য করতে পারতে? আইমি চোখ লাল করে তাকায়, বলে, পারতাম। আদি হো হো করে হেসে ওঠে। আইমির এতে দ্বিগুণ রাগ বাড়ে, বলে, তুমি হাসো ভালো করে, আমি যে বুড়ি হয়ে যাচ্ছি সেদিকে তোমার খেয়াল নেই। আদি আবারও হাসে, বলে, ইমি 23 হলে কেউ বুড়ি হয়ে যায় না, 25 হতে হবে। আমি পিচ্ছি বউ সামলাতে পারবো না। আইমির প্রচন্ড রাগ লাগে, বলে, আমার কিন্তু বুড়াবার চাই না, তুমি তো বুড়ো হয়ে যাচ্ছ। বিয়ে হয়ে গেলে এতদিনে বাচ্চা কাচ্চার মা হয়ে যেতাম, আর তুমি বাবা। আদি হাসতে হাসতে সামনের দিকে ঢলে পড়ে। আইমি ধরে, বলে, এভাবে হাসবে না আদি, খুব রাগ হয়। আদি তারপরও হেসে যায়, বলে, ইমি তোমার বাচ্চা কাচ্চার মা হওয়ার এত শখ? আমি আরো ভাবছি বিয়ের 2 বছর পর বাচ্চা কাচ্চার নাম নিতে হবে, আর তুমি বিয়ে হওয়ার আগেই কি সব ভেবে আছো? ইমি কিল যায় জোরে, বলে, না আমার চাই। বিয়েটা কবে হচ্ছে? বাবা কিন্তু এবার সিরিয়াস। আদি এবার নিশ্চুপ হাসে, বলে, এবার আমিও সিরিয়াস। বিয়ে করে সোজা অ্যাব্রড, হানিমুনটাও সেখানেই সেরে ফেলবো। 1 ঢিলে 2 পাখি। এই দেখো আমাদের বৃষ্টি বিলাস অলরেডি শেষের দিকে। জ্বর সর্দি বাঁধালে কিন্তু এই ডক্টর নিজেই মরবে, সাথে আপনি পেশেন্টকেও সামলাতে পারবে না। আইমি নাক ফুলিয়ে তাকায়, বলে, এটা কোনো বৃষ্টি বিলাস হলো আদি? আদি আইমির নাকে টোকা দেয়, বলে, আচ্ছা এখন না, বিয়ের পর শিখিয়ে দিও। আইমি আদির দুষ্টুমি বুঝতে পারে, বলে, আমি তোমাকে খুব মারবো আদি। আদির হাসি মুখরিত হয় বৃষ্টির ঝুমঝুম আওয়াজের সাথে। আইমি রাগ ধীরে ধীরে শূন্যতে নেমে আসে, সেই হাসিতে মত্ত হয়ে। নীরা আর অর্পি দুজনই ঈশার বান্ধবী। ইন্ট্রোভার্ট হওয়ার কারণে বেশ জমকালো বন্ধুমহল নেই তার। কারো সাথে তেমন হুটহাট মিশে যেতে পারে না, কারো সাথে তেমন চেঁচে পড়ে কথা বলতেও জানে না। নিজের এসব বাজে অভ্যাসের কারণে নিজের প্রতি সে বড্ড বিরক্ত। কেন সে অন্য 10 জনের মতো হেসে খেলে কথা বলতে পারে না? কেন কারো সাথে সহজে মিশতে পারে না? নীরা অর্পি দুজনই তার ভালো বন্ধু হলেও তার অতীত জানা নেই তাদের, জানায়নি ঈশা। তার জীবনে অতীত বলতে কিছু নেই, যা আছে তাই তার অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তার জীবনের এখন একমাত্র লক্ষ্য পড়াশোনা শেষ করে নিজের পায়ের তলার মাটি শক্ত করা, যাতে কেউ তাদের ইচ্ছে মর্জি তার উপর চাপিয়ে দিতে না পারে। যার কতদিন অন্যের দয়ায় বাঁচবে সে, আর কতদিন অন্যের কাঁধের ওপর বোঝা হয়ে থাকবে? রিপুদা আর কত করবে তার জন্য? তারও তো ভবিষ্যৎ আছে। রিক্সায় 3 বান্ধবী কোনো মতে চেপে বসলো। রিক্সা চলতে লাগলো। 3 বান্ধবীর কথা হাসিতে পথ ফুরাতে লাগলো। আচমকা বাইক থেকে এসে আক্রমণ করলো রিক্সায়। রিক্সা চালক পড়ে গেল মুখ থুবড়ে। লোকজন ছুটে এলো। ঈশা মাঝখানে বসায় অর্পির গায়ের ওপর পড়লো। হাতেও ব্যথা পেল। তার পিঠের ওপর পড়লো নীরা। পিঠেও অসহ্য ব্যথা অনুভূত হলো। অর্পি হাতে ভীষণ আঘাত পেল। সে জ্ঞান হারায়। নীরার ওপর পুরো রিক্সা উল্টো হয়ে পড়ায় সে মারাত্মকভাবে আহত হলো। মুহূর্তেই সেখানে একটা অঘটন ঘটে যায়। লোকজন এসে বাইকের মালিককে গালিগালাজ করে।
বাইকওয়ালা সহমর্মিতা না দেখিয়ে উল্টো সুরে বকাঝকা করতে লাগলো রিক্সা চালককে। রিক্সা চালক তাদের কান দিল না, মেয়ে তিনটাকে তোলার চেষ্টা করলো। ঈশা আহত দুই বান্ধবীদের দেখে ডুকরে কেঁদে উঠল। নিজের ব্যথা ভুলে দুই বান্ধবীকে ডাকাডাকি করলো। নীরা আওয়াজ করলেও অর্পি আওয়াজ করলো না। তার নাক দিয়ে রক্ত বেরিয়ে যায়। ঈশা লোকজনের সাহায্যে কোনো মতে দুইজনকে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করে। হাত ব্যথায় টনটন করে উঠল। রিককে ফোন দিতে গিয়েও দিল না। মানুষটা শুধু শুধু টেনশনে পড়বে। নীরা আর অর্পি মা বাবাকে ফোন দিয়ে জানিয়ে দিল। প্রিয় দুই বান্ধবীর সাথে এমন মারাত্মক জখম নিজ চোখে দেখে সে কান্না আটকে রাখতে পারল না। কেবিনের সামনে দাঁড়িয়ে সে নীরবে চোখের জল ফেলল। আর্তনাদ শোনা গেল আর বেশ কিছু রোগীর পরিবার পরিজনদের। রিক্সা চালক হাতে ব্যথা পেয়েছে, ব্যান্ডেজ করা হয়েছে তার হাতটি। রিক্সা চালককে দেখে ঈশার খুব কষ্ট হলো। কিছুক্ষণের মধ্যে অর্পির মা আর নীরার বাবা চলে এলো। বেশ চিন্তিত হয়ে ডক্টরের সাথে কথা বলতে দেখা গেল তাদের। ঈশার হাতের ব্যথা ধীরে ধীরে বাড়তে লাগলো। ব্যথায় সে চোখ মুখ মুচকে রাখলো। অর্পির মা এসে এক দফা চেঁচামেচি করলো ঈশার ওপর। ঈশা ব্যথা পায়নি, অথচ অর্পির নাক মুখ হাতে জখম হলো। বিষয়টা অদ্ভুত না? ঈশার মনে হলো অর্পির মতো আঘাত তার পাওয়া উচিত ছিল। তার জন্য তো এইভাবে ভেবে দেখার কেউ নেই। তাই সে এমন ব্যথা পেলে কিছুই হতো না। সে কেন এমন আঘাত পেল না? সূর্য হেলে পড়লে পশ্চিম আকাশে। সন্ধ্যা নামতে চলল। ঈশাকে বাড়ি ফিরতে না দেখে জহির মিয়া চিল্লাচিল্লি করতে লাগলো। রিপ বাসায় ফিরে ঈশাকে ফিরেনি দেখে চিন্তিত হয়ে পড়ল। মেয়েটি আবার কোনো বিপদে পড়লো না তো? ঈশার ফোনে কল দিতে ঈশা ফোন ধরলো। বলল, আমি হসপিটালে রিপুদা, বান্ধবীর জন্য এসেছি। রিপ চিন্তিত হয়ে প্রশ্ন করলো, তোর কিছু হয়নি তো? তুই মিথ্যে বলছিস আমায়? ঈশা না করে বলল, কিচ্ছু হয়নি আমার, আমি কিছুক্ষণের মধ্যে বাসায় ফিরছি। রিপ ধমক দিয়ে বলল, আসবি না, আমি যাচ্ছি। চুপচাপ এক জায়গায় বসে থাক। ঈশা আর বারণ করতে পারল না। চুপচাপ কেবিনের সামনে রাখা লোহার লম্বা টুলের ওপর বসে রইল। বেশিক্ষণ বসে থাকতেও পারল না, পিঠে যন্ত্রণাটা বেড়ে গেল। হাত আর পিঠের ব্যথা মারাত্মক রূপ নিতে চায়। সে উঠে দাঁড়ায়, কিছুক্ষণ হাঁটাহাঁটি করে। কিছুক্ষণ পর সেই হাঁটাহাঁটি করার শক্তিটাও যেন ফুরিয়ে যায়। সে ক্লান্ত হয়ে টুলটায় বসে পড়ে। দেওয়ালে হেলান দিয়ে সে চোখ বুঝল, চোখের জল গড়ায়। সহ্য শক্তি এবার ফুরিয়ে আসলো। সেও চেতন হারালো, নিজেকে আর খুঁজে পেল না। পিটপিট করে চোখ খুলে ঈশা নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করলো। হাত নাড়াতেই ব্যথা অনুভব হয়। ঠান্ডা কিছু অনুভব হতেই হাতের ওপর ভারী জিনিস কিছু দেখতে পেল। একজন নার্স এসে ভারী জিনিসটি তুলে নিল। বলল, আপনার হাত মচকে গিয়েছে আপু, আপনি ট্রিটমেন্ট না নিয়ে বসেছিলেন কেন? আপনি জ্ঞান হারিয়েছেন। ঈশা তার ব্যাগ দেখতে পেল পাশে। ব্যাগটা হাতে নিয়ে বলল, বিড়লা কিছুক্ষণ পর দিলে হবে। নার্স মাথা দুলিয়ে চলে গেল। ঈশা কাঁপা কাঁপা পায়ে বেড থেকে নেমে এলো। অর্পি আর নীরার কেবিনের দিকে যেতেই সেখানে তাদের পরিবার পরিজনদের ভিড় দেখতে পেল। নিজের অজান্তেই হাসলো সে। বাইরে বের হয়ে দেখতে পেল পুরো অন্ধকার ঘনিয়ে এসেছে। রাস্তার পাশে রিক্সার জন্য সে দাঁড়িয়ে থাকলো। ফোনে চার্জ শেষ। রিপকেও ফোন দিতে পারলো না। পুরো হসপিটালে তন্ন তন্ন করে খুঁজল রিপ ঈশাকে। দুইটি কেবিনে অর্পি আর নীরার ঘুমন্ত অবস্থায় দেখতে পেল। নার্সকে জিজ্ঞেস করতে নার্স জানালো, উনি আবার বিল পে করার জন্য আসবেন বলেছিলেন। রিপের মেজাজটা বিগড়ে গেল। মেয়েটা তাকে আজ আবারও মিথ্যে বলল। একটু আপন মনে করে না মেয়েটা তাকে? এতটা পড়ছে, এতটা? সামনে কালো কার এসে থামতেই ঈশা খানিকটা অস্বস্তিতে পড়ল। সরে দাঁড়ালো অন্যদিকে। ড্রাইভিং সিটে বসা ছেলেটি কাঁচ ভেদ করে গলা বের করে দিল। বলল, কোথায় যাবেন মিস? ঈশা মাথা তুলে তাকালো না। বলল, কোথাও না। কিন্তু পরক্ষণে কণ্ঠটি চেনা মনে হতে এসে চমকে চোখ তুলে তাকালো। হাত পা অনবরত কাঁপাকাঁপি শুরু করলো। সে বিড়বিড় করে কিছু একটা বলল। খেয়াল করলো তলতল করে ঘাম বাড়ছে। সে ছেলেটির চোখ থেকে তাড়াতাড়ি চোখ সরিয়ে নেয়, কিছুই বলে না, দাঁড়িয়ে থাকে। ছেলেটি আবার বলল, আমি কিন্তু কোনো কিডন্যাপার নই, একজন ডক্টর, বলতে পারেন আপনার কি হয়েছে? ঈশা কেঁপে উঠল। সরাসরি ছেলেটার দিকে তাকালো। বলল, আমার? ছেলেটি মাথা নাড়িয়ে হাসলো। বলল, উঠে বসুন, বুঝিয়ে বলি। ঈশা উঠতে চাইল না। বলল, আমি রিক্সায় যাব। ছেলেটি কেন জানি রাগ উঠল। বলল, এজন্যই বলে কাউকে যেচে পড়ে সাহায্য করতে নেই, অসহ্য। ঈশার হাসি পেল। আদি গাড়ির হর্ন বাজানোর সাথে সাথে বলল, যাচ্ছি। আদি চুপ করে বসলো। ঈশা তার পাশে এসে বসতেই হাত নেড়ে বলল, বাহ, গুড জব। আমি তো ভেবেছিলাম পেছনে গিয়ে বসবেন। ঈশা চুপ থাকলো। ডক্টরের পাশাপাশি কত দিন পর, কত মাস পর বসলো সে। গাড়ি চলতে লাগলো। দুজন নীরব সময় কাটালো অনেকক্ষণ। আদির ফোনে কল এলো। ওপাশের মেয়েটি জানতে চাইলো, কি করছো? আদি তার পাশে বসে থাকা নীরব চারিকে একবার দেখে নিয়ে বলল, বেহুশ হয়ে পড়ে থাকা রোগীকে কোলে চড়াচ্ছি, তারপর সেবা করছি, আবার ড্রাইভার সেজে ড্রপ দিচ্ছি। ব্যাপারটা কেমন হচ্ছে ইমি? ঈশা নড়ে চড়ে বসলো। ফোনের পাশে মেয়েটি আদিকে বলল, এত ফাজিল না তুমি আদি, রাখছি এখন, ফ্রি হয়ে কল দিও।
ঈশা বুঝলো না লোকগুলো এসব কি বলছে, মাথা ঠিকঠাক আছে তো, নাকি আগের চাইতেও বেশি পাগল হয়ে গেল। আদি গাড়ি চালানোতে মনোযোগ দিল, গান ছেড়ে দিল। ঈশা শুধু সামনের দিকে তাকিয়ে থাকলো, নড়লও না চড়লও না। তবে আদি বিরক্ত হয়, এই মেয়েটি কি গুনে গুনে কথা বলে নাকি, অসহ্য। খান বাড়ির সামনে আসতেই ঈশা হাত নাড়ল, বলল নামবো। আদি তার দিকে তাকালো, সরাসরি তার দিকে, বলল আমি নামবো বললে কি হয়। ঈশা নীরবে হাসলো। গাড়ি দরজা খুলতে গিয়েও খুলতে পারে না। আদি নিঃশব্দে হেসে লক খুলে দেয়। ঈশা ততক্ষণে চেপে থাকে গাড়ির সিটের সাথে। এই লোকটা সব মেয়ের সাথে এমন করে, সব মেয়ের গায়ে ঝুঁকে পড়ে নাকি। আদি লক খুলে দেয় কিন্তু সরে না, চোখ ঘুরিয়ে তাকায় ঈশার দিকে। এত কাছাকাছি, একে অপরের নিঃশ্বাসের আওয়াজ আদান প্রদান হচ্ছে। ঈশা চোখ বন্ধ করে চেপে রইল, বিড়বিড় করে কি যেন বলল। আদিও চোখ বন্ধ করে রাখলো। ঈশা কোনো সারা শব্দ না পেয়ে চোখ মেলে দেখলো। আদিকে এভাবে চোখ বন্ধ রাখতে দেখে ভড়কে গেল। কিছু বুঝে ওঠার আগেই আদি হাতের আঙুল দেখিয়ে বলল 8। এরপর সে সরে গেল। ঈশা জোরে জোরে শ্বাস নিল, তাড়াহুড়ো করে গাড়ি থেকে নেমে পড়ল, বলল 9। আদি হতবাক হয়ে তাকিয়ে রইল ঈশার দিকে। ঈশা চোখ সরিয়ে নিল, বলল ড্রাইভার সাজার জন্য থ্যাঙ্কস ডক্টর আদি চৌধুরী। আদি দ্বিতীয়বার অবাক হলো, বলল নামও জানা আছে। ঈশা শুধু হাসলো, ঘাড় ঘুরিয়ে চলে গেল। আদি অবাক হলো, বলল 9 কেমন হয়, গুনে গুনে 8 বার দেখা হয়েছে, 9 কিভাবে হয়। ঈশা গেটের ভিতর ঢুকে পড়ল, গেট বন্ধ করে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকলো। আদি গাড়ির কাঁচ ভেদ করে গলা বের করে দিল, বলল চলে গেল, 9 কিভাবে হয় বললো না কেন। এমন মেয়ে আদি চৌধুরীর বড্ড অপছন্দ, অসত্য। ইমির মতো হতে হবে, অপ্রয়োজনে না বললেও প্রয়োজনে কথা বলতে হবে। সে আওয়াজ করে গাড়ির দরজা ধপ করে বন্ধ করে দিল। গাড়ি যে পথে এসেছে সেই পথে আবারও ঘুরিয়ে নেয়। ঈশা গেট সামান্য আলগা করে দিল, গলা উঁচিয়ে দেখলো গাড়িটা ঠিক যে পথে এসেছে সেই পথে আবারও ফিরে যাচ্ছে। সে অবাক হলো, বলল আপনি সত্যিই আমার ডক্টর। মিষ্টির এত কাছে থেকেও চিনতে পারলেন না। মিষ্টি কি তাহলে আইমির কাছে হেরে গেল? আইমি কি আপনাকে মিষ্টির চাইতেও বেশি ভালোবাসে? এ প্রথম আপনার সাথে আমার মন কেমনের সন্ধ্যায় দেখা হলো। এই সন্ধ্যাটি আমার কাছে সবসময় স্পেশাল হয়ে থাকবে। আপনিও কি আমার ডক্টর? আদি গাড়ি চালাতে চালাতে ফোন বের করলো, ফোন দিল আইমিকে। আইমি ফোন ধরার সাথে সাথে বলল মিস করছেন নাকি ডক্টর আদি চৌধুরী? আদি রাগ দমন করে হাসলো, বলল হ্যাঁ, এই মন কেমনের সন্ধ্যায় আদির ইমিকে খুব বেশি মনে পড়ছে, খুব বেশি মিস করছে, তাই ফোন দেওয়া।